জনাব মির্জা ফখরুল ইসলাম স্যার, যিনি এখন আমাদের বাংলাদেশের অভিভাবক, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তো উনি ভোট পেয়েছেন 255। বিএনপির সিট কয়টা আছে? তাহলে অতিরিক্ত ভোট কারা দিলেন? বিরোধী দল পর্যন্ত তাকে ভোট দিয়েছে। অপরদিকে আপনি যদি আরেকজন প্রার্থীর কথা বলেন, এই প্রার্থী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি কিন্তু এক সময় সেই জামাতে ইসলামে কে 2001 সালে আমাদের জোটে নেওয়ার কারণে উনি বের হয়ে গেলেন, তাই না? বের হয়ে যেয়ে উনি কিন্তু এই নিজের দল করলেন, সেই দল আবার ভাঙলো। তারপর কি সর্বশেষ কি হলো, তার দলেরই আবার যিনি সাধারণ সম্পাদক, উনি দানের শীষ নিয়ে আবার ইলেকশন করলেন। এরপর ওনার যাওয়ার কোনো জায়গা নেই। মানে আমরা এটাই সেটেল করতে পারি নাই যে আসলে ভোটের মাধ্যমে দেশটা চলবে কিভাবে। ইতিমধ্যেই গোটা বিশ্বে এই সমস্ত দেশগুলিতে আপনার ডেমোক্রেসি কিন্তু নামটা আছে, কিন্তু নির্বাচনে কিন্তু কোনো নেই। প্রায় একটা গবেষণা বলতেছে, সুইডিশ এক ভদ্রলোক ভেল সম্ভবত নাম, 70% পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ 70% লোক ডেমোক্রেসির নামটা ব্যবহার করছে। যেমন ধরেন আপনি যদি রাশিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, তাই না, ডেমোক্রেসির নামটা। তাহলে সেই জায়গায় বাংলাদেশ তো এটা তো আরও পিছনে। তারপরে আবার প্রশ্ন হলো যে শপথ নেওয়া যাবে কি যাবে না। একটা গ্রুপ শপথ নিল আর একটা গ্রুপ নিল না। তারপরে একদম শুরুতেই কিন্তু একটা বিভাজন স্পষ্ট হয়ে গেল। তারপরে প্রশ্নটা আসছে যে আমরা এই সময়ের মধ্যে বাকি জিনিসগুলো সংশোধন করতে পারবো কি না, তার জন্য সময় লাগবে, আলোচনা করতে হবে। বিএনপি বলল যে যেগুলো বলা হয়েছে তার সবগুলো আমরা একমত হচ্ছি না। 123টা অধ্যাদেশ তখনকার অন্তর্বর্তী সরকার দিয়েছিল, তার মধ্যে 89টা তারা বাস্তবায়ন করেছে। যদিও মানে ধরেন দেশটা চলছিল অধ্যাদেশ দিয়ে, সেই অধ্যাদেশের মধ্যে একটা রাস্তার নাম বদলালে সেটাও একটা অধ্যাদেশ হয়েছে। এই রকম অধ্যাদেশ তার সংস্কারের সাথে বা রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলাবার কোনো সম্পর্ক রাখে না। 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তবে রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলেও এই নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনো শেষ হয়নি। বিশেষ করে সংবিধানের বহুল আলোচিত 70 অনুচ্ছেদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একদিকে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, 70 অনুচ্ছেদ না থাকলে এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো। তার অভিযোগ, প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, পুরনো ব্যবস্থার ধারাবাহিকতাতেই নির্বাচন হয়েছে। অন্যদিকে সরকার বলছে 70 অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সংশোধিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান সংবিধানের যে 70 অনুচ্ছেদ, সেটি অনুযায়ী কোন সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক এবং সাংবিধানিক একটা বিতর্ক রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, 70 অনুচ্ছেদ কি দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতার রক্ষা কবচ, নাকি সংসদ সদস্যদের স্বাধীনতা কেড়ে নিয়ে সংসদকে দুর্বল করে দিচ্ছে? এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছি, আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি 70 অনুচ্ছেদ নিয়ে রাজনীতি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া, এবং আমার সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। আমার সাথে আছেন, যদি পরিচয় করে দিচ্ছি, আমার জানে আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল। আরও আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ফজলে হুদা বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আমরা বলছিলাম 70 অনুচ্ছেদ নিয়ে রাজনীতি, এই বিষয়টি নিয়ে যেহেতু আজকে আমাদের আলোচনা, আমরা দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটি মূলত ভবিষ্যতে যে রাষ্ট্রপতি নির্বাচনটি হবে সেখানে সংশোধিত যে বিধান হবে সেটি অনুযায়ী হবে। প্রশ্নটা হচ্ছে, যেহেতু সরকার নিজেই স্বীকার করছে এটার প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রে সংবিধানের 70 নং অনুচ্ছেদ সংশোধনের আগেই এই রাষ্ট্রপতি নির্বাচন কেন হলো, কি বলবেন, যেহেতু বিরোধী দলেরও একটা অভিযোগ আছে? জি, ধন্যবাদ নিউজ 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতা, কলা কৌশলী এবং আপনাকে সহ আলোচক শ্রদ্ধাভাজন নাজমুল হক প্রধান ভাইকে। বিষয় হচ্ছে 70 অনুচ্ছেদ নিয়ে এইসব কথাবার্তা বলা তো খুবই সহজ,
আমরা জুলাই সনদ করেছি একটা, সবাই স্বাক্ষর করেছি দক্ষিণ প্লাজায় মহান জাতীয় সংসদের। সেখানে আমরা যা করেছি আমরা সেটা পালন করব বলেছি। এর মাঝে অন্তর্বর্তীকালীন সরকার যে 133টা অধ্যাদেশ করেছে এর প্রায় 90% আমরা জাতীয় সংসদে আইন হিসেবে এইটা পাশ করেছি। এর বাকি যে কয়েকটা বাকি ছিল, মানে অবশিষ্ট ছিল, এর মাঝে এর সবগুলোই সংবিধান সংশোধন জনিত বিষয়। তো সংবিধান সংশোধন জনিত বিষয়ে আমরা দীর্ঘদিন থেকে বিরোধী দলের কাছে চেয়ে আসছি যে আপনারা আমাদেরকে, আপনাদের যারা প্রতিনিধিত্ব করবেন সংবিধান সংশোধন কমিটিতে, তাদেরকে আপনারা নাম দিন। নাম দিলে তারা সেটা নিয়ে পর্যালোচনা করে তারা মন্ত্রিপরিষদ তারা এটা প্রস্তাব করবে, তারপর এটা সংসদে উঠবে, পাশ হবে। এখন সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। এখন আসেন, এর মধ্যে একটা অনুচ্ছেদ আমরা পরিবর্তন করব, আমরা বলেছি সেটা 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে কিন্তু বিএনপির একটা নোট অফ ডিসেন্ট ছিল, সেটা হচ্ছে যে অর্থ বিল, আরেকটা হচ্ছে আপনার জাতীয় দুর্যোগকালীন সময়ের, এই দুটোতে আমাদের নোট অফ ডিসেন্ট। এইটা ছাড়া বাকিগুলোতে তো অবশ্যই সংসদ সদস্যরা যখন 70 অনুচ্ছেদটা সংশোধন হবে তারা ফ্রিভাবে নিজেদের মতের মতো করে ভোট দিতে পারবে। দ্বিতীয় বিষয়টাই আসেন যে হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে বিরোধী দল কি তাহলে সরকারি দলের সংসদ সদস্যদের তাদের বিএনপি করা নিয়ে কি কোনো প্রকারের কোনো তাদের সন্দেহ আছে কিনা? যেমন আমি বিএনপি ছোটবেলা থেকে করি, বড় হয়েছি, উপজেলার রাজনীতি করেছি, কেন্দ্রের কৃষক দলের রাজনীতি করেছি। এরপর এসে কি আমরা কি আসলে আমাদের দলীয় প্রার্থীর বাইরে যেয়ে ভোট দেব কিনা, এরকম কোনো সম্ভাবনা নেই। আপনি খেয়াল করে দেখবেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম স্যার, যিনি এখন আমাদের বাংলাদেশের অভিভাবক, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তো উনি ভোট পেয়েছেন 255। বিএনপির সিট কয়টা আছে? তাহলে অতিরিক্ত ভোট কারা দিলেন? বিরোধী দল পর্যন্ত তাকে ভোট দিয়েছে। অপরদিকে আপনি যদি আরেকজন প্রার্থীর কথা বলেন, এই প্রার্থী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি কিন্তু এক সময় সেই জামাতে ইসলামে কে 2001 সালে আমাদের জোটে নেওয়ার কারণে উনি বের হয়ে গেলেন, তাই না? বের হয়ে যেয়ে উনি কিন্তু এই নিজের দল করলেন, সেই দল আবার ভাঙলো। তারপর কি সর্বশেষ কি হলো, তার দলেরই আবার যিনি সাধারণ সম্পাদক উনি দানের শীষ নিয়ে আবার ইলেকশন করলেন। এরপর ওনার যাওয়ার কোনো জায়গা নেই। এবং আপনি জানেন যে জামাত কিরকম রাজনীতি করে। জামাতের রাজনীতি আমরা 71-এ দেখেছি, 47-এ দেখেছি, জামাতের রাজনীতি আমরা 96-এও দেখেছি, জামাতের রাজনীতি আমরা সবসময় দেখে এসেছি যে তারা দ্বিচারিতার রাজনীতি করে। তো কাজেই তারা চিন্তা করেছে যে আমরা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী দল ছিলাম, এমনকি মুসলমানদের নিয়ে যে পাকিস্তান গঠন করার যে মুসলিম লীগের যে রাজনীতি ছিল সেটারও তারা বিরোধিতা করেছেন, এই করে তাদের আর কোনো কিছু হাতে নেই, অবশিষ্ট নেই। এখন তারা হঠাৎ করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছে। এবং এই জন্য এই বয়স্ক ভদ্রলোক, উনি নিজেও একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, উনি সাবেক মন্ত্রী ছিলেন, বিএনপিতে ওনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই নিয়ে এসেছিলেন উনি ওনার মতে। তবে উনি আরেকটা কথা বলছেন, উনি প্রতিষ্ঠাকালীন বিএনপির মানুষ, বিএনপির কিন্তু 76 জনের প্রতিষ্ঠাকালীনে ওনার কোনো নাম নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আছে ওনার নাম? নাই। কিন্তু উনি ওই মিথ্যাচারটা করা, আসলে ওই জামাতে রাজনীতিতে যাওয়ার পর আসলে উনিও ওই রকম হয়ে গেছেন। তো শেষ কথাটা শুরু করব এভাবেই, 70 অনুচ্ছেদ নিয়ে আমরা শুধু নয়, সংবিধানের যতগুলো ধারা নিয়ে আমাদের জুলাই সনদে আছে তার প্রত্যেকটাই সংশোধনের জন্য আমরা কমিটি গঠন করেছি। আমরা এখনো বিরোধী দলকে আমরা পাচ্ছি না যে তারা এসে যোগদান করবে। আমি আশা করি তারা যোগদান করবেন।
তারা যে দলের যে মতেরই হোক, তারা এখন সংসদে জনগণের নির্বাচিত রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে এবং সংসদের তারা সদস্য। তারা এসে এই জুলাই সনদের ধারাগুলো যেগুলো আমরা সংশোধন করতে চাই সেটা করাতে তারা সহযোগিতা করবে, এটা আমি আশা জি, অনেক অনেক ধন্যবাদ। নাজমুল হক প্রধান, আপনার কাছে আসি। আমাদের আলোচক যেমন আসলে বলছিলেন, আমরা শুনছিলাম, একটু জানতে চাই যে বিরোধীরা যেমন অভিযোগ করছে যে গণভোটের রায় হয়েছে, কিন্তু রায়ের পরও রাষ্ট্রপতি নির্বাচনটা সেই পুরনো কাঠামোতেই আছে। আপনার কাছে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই, যে গণতান্ত্রিক সংস্কারের ধারাবাহিকতা দেখলেন নাকি পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি হলো? এবং আরেকটি প্রশ্ন একটু করে রাখতে চাই, যেটি আসলে ফজলে হুদা বাবুলও বলছিলেন যে 70 অনুচ্ছেদের বাইরে গিয়ে যদি নির্বাচন হতো তাহলে কি আসলে বিএনপির সংসদ সদস্যরা অন্য কাউকে ভোট দিত কিনা? ধন্যবাদ আপনাকে সমালোচক এমপি জনাব ফজলে হুদা বাবুল সাহেব। দর্শক শ্রোতা, আসলে আমরা যে আলোচনাগুলি করতেছি এগুলি আমরা অ্যাডভান্স সোসাইটির আলোচনা করতেছি। জি, আমাদের দেশের ডেমোক্রেসিটা কিন্তু এটা কিন্তু আমি এখনো মনে করি আত্র করি। আপনি দেখেন এখনো এখানটায় পুরনো কথা, ওই পাকিস্তানেরও আমাদেরকে ডেমোক্রেসি ফাইট করতে হয়েছে। যে 60-এর দশকের যে সংগ্রাম, আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ওই একই কথা, এক ব্যক্তি এক ভোটের জন্য। এবং তারপরে আবার আমাদের ভোট ক্যাটাগরি গভর্নমেন্ট অধীনের জন্য লড়াই করতে হচ্ছে। মানে আমরা এটাই সেটেল করতে পারি নাই যে আসলে ভোটের মাধ্যমে দেশটা চলবে কিভাবে। ইতিমধ্যেই গোটা বিশ্বে এই সমস্ত দেশগুলিতে আপনার ডেমোক্রেসি কিন্তু নামটা আছে, কিন্তু নির্বাচনে কিন্তু কোনো নেই। প্রায় একটা গবেষণা বলতেছে, সুইডিশ এক ভদ্রলোক, ভেল সম্ভবত নাম, 70% পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ 70% লোক ডেমোক্রেসির নামটা ব্যবহার করছে। যেমন ধরেন আপনি যদি রাশিয়ার কথা বলেন, চায়নার কথা বলেন, তাই না, ডেমোক্রেসি নামটা। তাহলে সেই জায়গায় বাংলাদেশ তো এটা তো আরও পিছনে। এই শব্দ আমাদেরকে কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হইলো, এই শব্দ, বুঝছেন না? এবার আমরা করছি, করে বাদ করছি। ফলে সেই জায়গায় আমরা কেন এক্সপেক্ট করব যে একটা লোক দলের বাইরে ভোট দেবে? এটা একটা কনস্পিরেটরি অ্যাটিচিউড আমি মনে করি। এটা ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি যে একটা লোক দলের মার্কা নিয়ে এমপি হবে, দলের মনোনয়ন নিয়ে এমপি হবে, তারপরে লোকটা দলের বিরুদ্ধে ভোট দিবে। হাউ ফানি! এই যে চিন্তাটা, এই চিন্তাটা সুস্থ চিন্তা মনে করি না আমি। এখন যে কথাগুলি আসতেছে এখানটায় বিরোধী দলের পক্ষ থেকে বলতেছে, ওনাদের কাজ তো বিরোধিতা করা, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, কিছুটা কথা তো বলতে হবে। এখানটায় নিয়ম মতো, যেমন ধরেন নিয়ম মতো আমি মনে করি যে প্রেসিডেন্ট যেভাবে নির্বাচিত হয় সেখানটায় প্রেসিডেন্ট প্রার্থী দিচ্ছে, তারা ফাইন, ইজ গুড, গুড অ্যাপ্রোচ। হ্যাঁ, প্রেসিডেন্ট প্রার্থী দিচ্ছে, প্রেসিডেন্ট এখানটা হয়ে গেছে। ফলে গতানুগতিকের কিছু বিষয় না, এটাই নিয়ম, এর বাইরে কিছু বিষয় না। এখানটা কি ওই 70 বাদ দিলে কি এই লোকগুলি ওখানটা ভোট দেবে? ফলে এইগুলি বাদ কি বাদ কথা আমরা বলে আমরা একটা পরিবেশ পরিস্থিতি এটা গরম করার চেষ্টা করি। যে তারা যেটি বলছে যে এটি আসলে সংসদ সদস্যদের এক ধরনের স্বাধীনতা কেড়ে নেওয়া, তারা আসলে ভোট দিতেও পারে। বরঞ্চ ফাইটটা যে জায়গায় করা উচিত, আপনাকে বলি আমি আজকে 91-এ যখন আমরা জিতলাম, আন্দোলন করে ক্যাটাগরি গভর্নমেন্ট নির্বাচন হলো, তখন বিএনপি বেশ সংখ্যাগরিষ্ঠ পেল, মানে জামাতের সাপোর্ট নিয়ে বিএনপি গভর্নমেন্টে ফর্ম করলো। 2টা সিট সম্ভবত কম ছিল এরকম। তো সেইখানটায় বিএনপি সংসদীয় কমিটিগুলি করলো, এবং আমি তখন জাপানে ইংরেজি পত্রিকা পড়ি। তো মির্জা গোলাম হাফিজ একটা পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে গেছে, অ্যাজ এ কি হিসেবে গেছে, নট এজ এ মিনিস্টার্স বাট এজ এ সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে, সভাপতি হিসেবে উনি গেছেন। তো বাংলাদেশ মতো নিউজ কম আসে, জাপানের পত্রিকার কথা বুঝছেন, খরা দুর্ভিক্ষের। তো দেখা যায় উনি যোগদান করছেন ওই পার্লামেন্টারি পার্টির সংসদীয় কমিটির আইন বিষয়ক সভাপতি হিসেবে। তো ওনাকে জিজ্ঞেস করেছে, যখন বুঝছে যে মন্ত্রী কার্ড দেখে, তো বলছে বিং মিনিস্টার হাউ ইজ চেয়ার, আপনি মন্ত্রী হিসেবে কেমনে সংসদীয় কমিটির চেয়ারপারসন হন, সভাপতি হন? তো সংসদ জবাবদিহিমূলক সংসদ, ট্রান্সপারেন্সি হবে। তো উনি খুব ক্লেভার লোক, বলছে আমাদের দেশের নিয়মটা এরকমই। কথা বুঝছেন, ছোট নিউজ। আমি বলছি যে কথাটা হচ্ছে যে দেখেন, এখনো আমরা সংসদীয় কমিটি ইনারাও করতে পারিনি, এখনো করে নাই। এখনো এই সংসদীয় কমিটিকে জবাবদিহি করার যে বিরোধী দলকে কতগুলি দেবে না দেবে এগুলো লড়াই হওয়া উচিত। যে সংসদীয় কমিটি যতগুলো এর মধ্যে বিরোধী দলকে কয়টা দেবেন, একটি প্রপোর্শনেট দেবেন কিনা, বা গোটাগুলি আপনারা নেবেন কিনা, তাহলে না এখানটায় একটা মন্ত্রী জবাবদিহির আওতায় থাকে। আমি সংসদীয় কমিটিতে ছিলাম, আমি ওবায়দুল কাদের সাহেব ছিলেন, কেঁদে দিয়েছিল কমিটি মিটিংয়ে, বিশ্বাস করেন, একটা রেকর্ড আছে, এখনো বের করে দেখতে পারেন, জাস্ট হি ওয়াজ ক্রাইং। তা আমি বলছি যে পার্লামেন্টের জবাবদিহিটা তো সংসদীয় কমিটির মধ্যেই হয়, পার্লামেন্টের মধ্যেও হয়, তাই না?
জনগণের মধ্যে হয়। তো এই জায়গাগুলি ডেভেলপ না করে, ডেমোক্রেসিকে স্মুথ না করে আমি এই সমস্ত চটকা কথা বলে তো লাভ নেই, তো জি ক্ষতি। জি, অনেক অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবলু। আপনার কাছে আবারও আসি যে একটা যে অভিযোগটা এসে সেটা হচ্ছে দলীয় প্রার্থী বনাম ঐকমত্য, এরকম একটা অভিযোগ যে বিরোধী দল বলছে যে সরকার তাদের দলীয় প্রার্থী দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। এখন খুব স্বাভাবিকভাবেই মানুষজনের কাছে তো এটাই খুব স্বাভাবিক হবে যে আসলে প্রধানমন্ত্রী কিংবা যেই দল মানে ক্ষমতায় আছে তারা আসলে যার প্রতি রিলায়েবল তাকেই আসলে রাষ্ট্রপতি নির্বাচন করাবে। কিন্তু মানে তারা যাকে দিয়ে নির্বাচনটি করিয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, তিনিও তো দলীয় প্রার্থী, তাহলে এই অভিযোগটা আসলে কেন আসে আপনার কি মনে হয়? জি ধন্যবাদ। আসল কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ, সরি বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ভাই। এটা হচ্ছে জিস্ট বলেছেন উনি। দেখুন ৩৫ বছর পর সংসদে ভোট হলো, ভোটের মাধ্যমে, এটা ৯১ সালে একবার হয়েছে এবং ব্যালটের মাধ্যমে হলো, ঠিক আছে, সবাই উপস্থিত ছিল। কৃতিত্ব আমি মনে করি বিরোধী দলকেও দেওয়া উচিত, কারণ বিরোধী দল ২-৩ কারণে এখানে অভিনন্দন পেতে পারেন। একটা কারণ হচ্ছে তারা এখানে পার্টিসিপেট করেছেন এবং তারা ভোটদান করেছেন, তারা প্রার্থী দিয়েছেন, অবশ্যই তারা এর জন্য প্রশংসার দাবিদার। দ্বিতীয় কারণে তারা প্রশংসার দাবিদার হচ্ছে যে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। ভুলটা কি? তারা সংসদে আরেকবার শপথ নিয়েছিলেন কোন এক ইউনূস সাহেবের কোন এক ধারার অধীনে। এখন এই ইয়েতে পার্টিসিপেট করে, এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট করে তারা দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন জনগণকে যে আমাদের ওই যে আমরা দ্বিতীয়বার একটা নিয়েছিলাম তথাকথিত খিচুড়ির অধীনে শপথ, ওইটা আমাদের ভুল ছিল, এজন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। তৃতীয় কারণ হচ্ছে যে তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তারা বুঝতেছে না যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, এই রাষ্ট্রপতিটা এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তার চরম শত্রু, তার সম্পর্কে কোনো নেগেটিভ কিছু বের করতে পারছেন না। তো তাদের তো কিছু একটা বলতে হবে, তারা জাস্ট বলতেছেন বলার মতো। দেখুন বাংলাদেশ শুধু না, বিশ্বের, সারা বিশ্বের, সারা পৃথিবীতে রাজনৈতিক নেতৃত্ব থেকেই তো সরকার গঠন করে, নাকি রাষ্ট্র গঠন হয়। আপনি যদি আমেরিকায় দেখেন, আপনি ব্রিটেনে দেখেন, আপনি ইউরোপে দেখেন, সব তো রাজনৈতিক নেতৃবৃন্দ, এমনকি ওই মন্ত্রিপরিষদের বাইরের পদবিগুলোও তারা নেন এবং সেভাবেই রাষ্ট্রটা চলে। আসলে তারা নাহিদ সাহেব অবশ্যই সম্মানিত মাননীয় বিরোধী দলের উপনেতা সংসদের, আমার জীবনে বহুবার হবার সুযোগ হয়েছে, বাট জাতীয় সংসদের নয়, বাংলাদেশ টেলিভিশনে বহুবার আমি বিরোধী দলীয় নেতা হয়েছি, তবে যুক্তির সাথে কথা বলতাম। এই কথাগুলো খুবই অযৌক্তিক। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছে, দর্শক দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা যেহেতু আজকে কথা বলছি ৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনীতি, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল এবং এটি নিয়ে অনেক আলোচনাই চলছে। আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিরোধী দল যেমন অভিযোগ করছেন যে এই ৭০ অনুচ্ছেদ থাকা নিয়ে আসলে সংসদ সদস্যদের এক ধরনের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, এটি আসলে পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না একদিকে, এবং গণভোটের রায়ের পরেও যে রাষ্ট্রপতি নির্বাচনটা একই কাঠামোতেই হচ্ছে, এগুলো নিয়ে অনেক আলাপ হচ্ছে। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে মন্তব্যটা জানতে চাই যে ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু? ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের সংস্কার কমিশনে দীর্ঘ আলোচনা হয়েছিল। এখানে আমরা বেশিরভাগ দল বলেছিল দুটো বিষয়ে, একটা হচ্ছে নো কনফিডেন্সে, আর হচ্ছে অর্থ বিলের ব্যাপারে যেন একটা রেস্ট্রিকশন রাখা হয়। কিন্তু বিএনপি বলেছে যে সিকিউরিটির প্রশ্নটা, ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নটা রাখতে হবে, আর আরেকটা পয়েন্টও বলেছে, আমি একটু পরে বলবো। কিন্তু এই দুটো ব্যাপারে তারা যুক্ত করার কথা বলেছিল, সেই দুটো যুক্ত করা হয়েছে। আমরা সবাই মিলে এটা তখন মেনে নিয়েছি।
এখন যারা সত্য অনুচ্ছেদ তুলে বলবে যে এটা ঠিক মতো করা হচ্ছে না বা এটা ওইভাবে যদি করা হয় তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা ভুল হয়ে গেল, তাহলে গণতন্ত্র ঠিক মতো চর্চা করা হলো না, সে কথা বললে তো পুরা জুলাই সনদ দিয়েই কথা হতে পারে। আমরা জুলাই সনদ মেনে তো রাষ্ট্রপতি নির্বাচন করছি না, কারণ জুলাই সনদ হোক বা মানে যে আলোচনাটা আমরা করেছি তাতে রাষ্ট্রপতির ক্ষমতা এখতিয়ার আরও বাড়াবার কথা ছিল, সেটা হয়তো হবে, কিন্তু সেটা এই সময়ের মধ্যে করা যায়নি। এখানে টাইম কনস্ট্যান্ট বা সময়ে এই বাধাটাকে আপনার বিবেচনায় নিতে হবে। দুটো সেশন যে হয়েছে সেই সময়ের মধ্যে কি আমরা এটা পারতাম? প্রথমটা তো ঝগড়াই লেগে গেল, এটা সংস্কার কমিশন নাকি এটা সংবিধান সংশোধন পরিষদ। তারপরে আবার প্রশ্ন হলো যে শপথ নেওয়া যাবে কি যাবে না, একটা গ্রুপ শপথ নিল আর একটা গ্রুপ নিল না। তারপরে একদম শুরুতেই কিন্তু একটা বিভাজন স্পষ্ট হয়ে গেল। তারপরের প্রশ্নটা আসছে যে আমরা এই সময়ের মধ্যে বাকি জিনিসগুলো সংশোধন করতে পারবো কি না, তার জন্য সময় লাগবে, আলোচনা করতে হবে। বিএনপি বলল যে যেগুলো বলা হয়েছে তার সবগুলো আমরা একমত হচ্ছি না। 123টা অধ্যাদেশ তখনকার অন্তর্বর্তী সরকার দিয়েছিল, তার মধ্যে 89টা তারা বাস্তবায়ন করেছে। যদিও মানে ধরেন দেশটা চলছিল অধ্যাদেশ দিয়ে, সেই অধ্যাদেশের মধ্যে একটা রাস্তার নাম বদলালে সেটাও একটা অধ্যাদেশ হয়েছে। এই রকম অধ্যাদেশ তার সংস্কারের সাথে বা রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলাবার কোনো সম্পর্ক রাখে না। যেগুলো রাখতো সেই রকম বাকি, যেমন 4টা একদম ফান্ডামেন্টাল বিষয় যেটা বিচার ব্যবস্থার উপরে, সেগুলো নিয়ে তারা কিছুই মানে অ্যাগ্রি করে। তারা বলছে আমরা ফ্রেশ দেব। আরও বাকি যেগুলো তারা বলেছে পরিমার্জন করে আমরা হাজির করব, এই পরিমার্জন করে তারা সময় চেয়েছে, সেই সময়টা পার হয়েছে বলে তারা মনে করে না। সেই সময় তারা বলছে যে আগামী সেশনের মধ্যে আমরা এমন প্রস্তাব নিয়ে আসবো যে এই প্রস্তাব দেখে আপনারা খুশি হবেন। তখন আপনি সংসদীয় গণতন্ত্রে কী করবেন? মেজরিটি যদি বলে যে আমরা এরকম প্রস্তাব নিয়ে আসবো, আলোচনা করে আপনারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেন, আপনার তখন সেই পথেই যাওয়া উচিত। আপনি তখন ঝগড়াঝাটি করতে পারবেন না, মারামারি করতে পারবেন না। সেই বিবেচনা থেকে একেবারে জুলাই সনদ অনুযায়ী বা গণভোটের রায় অনুযায়ী আমরা এই প্রেসিডেন্ট নির্বাচন করব, এরকম কোনো সুযোগ ছিল বলে আমার মনে হয় না। জি, অনেক অনেক ধন্যবাদ। ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসি। আলোচনা থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসলো, এই জন্য একটু করে রাখি, যেহেতু আপনি সংসদ সদস্য, পার্লামেন্টটাকে কার্যকরী করতে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং ডেমোক্রেসি প্র্যাকটিসটা আসলে এখন কিভাবে চলছে এই সরকারের সময়? আরেকটা 70 অনুচ্ছেদ নিয়ে একটা লাস্ট প্রশ্ন করে রাখি, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে অনেকে ভোট দেয়নি, তার মধ্যে একজন হচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলছিলেন যে এই নির্বাচনটা একটা প্রহসনী নির্বাচন হয়েছে এবং এটি সাংবিধানিক নির্বাচন বলা যথেষ্ট নয়, এরকম কিছুই আসলে তিনি বলছিলেন। আপনার এই ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাই ছোট করে। রুমিন ফারহানার লাস্টের থেকেই শুরু করি। রুমিন ফারহানা ভালো বলেন, কথা বলেন, একজন বিতার্কিকও ছিলেন, ভিকারুন্নেসা নন কলেজে দেখেছি। রাজনীতিতে বিএনপির মাধ্যমে প্রবেশ, বিএনপি করেছেন, পদ নিয়েছেন, সুবিধা পেয়েছেন, প্লটও নিয়েছেন, আওয়ামী লীগ সময়ে দরখাস্ত করেছেন, অন্তত এটুকু দেখেছি। রুমিন ফারহানা যে কথাটা বলেছেন এটা আসলে সত্য নয়, কারণ 35 বছর পর আমরা কিন্তু একটা ভোট দেখলাম। আমি আমার প্রথম বক্তব্যে কিন্তু বলেছি, এবং এখানে বিরোধী দল পার্টিসিপেট করেছে, যেটা আমার বড় ভাই বললেন যে এটা কি বলে একপক্ষীয় সংসদ। আমি দ্বিমত করব না, কিন্তু সহমত হব না। তাহলে আমি কি বলবো? আমি বলবো এই প্রেক্ষাপটের সংসদ, এটা এই প্রেক্ষাপটে আমরা এই সংসদটা পেয়েছি। এবং এর জন্য দায়ী কারা? এর জন্য অবশ্যই একটা গোষ্ঠী দায়ী, যাদের জন্য শিশুরাও প্রাণ দিয়েছে, শ্রমিক রিকশাওয়ালারা প্রাণ দিয়েছে, ছাত্ররা তো যুগে যুগেই প্রাণ দিল, এবারও দিল। এগুলো অস্বীকার করবার কোনো বিষয় নয়। এবং সেগুলোর জন্য আমি তো একটা কথা সবসময় বলি, শেখ হাসিনা ওয়াজেদ শুধু আওয়ামী লীগটাকে খুন করলো না, আওয়ামী লীগ রাজনৈতিক দলটাকে শেখ হাসিনা শুধু খুন করলো না, দলটা এমনিতেই অনেক মিথ্যের উপর দাঁড়িয়েছিল। যেমন আমি এককালে বলতাম যে আওয়ামী লীগ নাকি
প্রাচীন দল। আমি বললাম তাহলে বাকশাল করার পর তো আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেল। পণ্ডিত মানুষরা আমার পাশে আছে, এগুলো বলতেও আমার ভয় লাগে, তারপরেও আমি বলি যেটুকু আমি জানি, তো আমি তো বলতে এসেছি এখানে। তো আওয়ামী লীগ 81 সালে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তো তার হাতে আবার পুনর্নিবন্ধন হলো। তাহলে আওয়ামী লীগ পুনর্নিবন্ধন হওয়ার পর কত বছর পার হলো? সবাই বলে আওয়ামী লীগ অনেক প্রাচীন দল। আমি বলি সেই দলটাকে তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই আওয়ামী লীগ, সরি উনি প্রতিষ্ঠাতা না, প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক, হ্যাঁ শামসুল হক সাহেব ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি, যিনি খুব কষ্টে জীবনযাপন করে জেলখানা থেকে এসে এক প্রকারের রাস্তায় মারা গেছেন, এমন অবস্থায় স্ত্রীকে উনি খুঁজে পাননি, অনেক কাহিনী তার। তো সেইটার পরও তারা কিন্তু ওই মিথ্যা কথাটা বলে গেছে, এবং তারা ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠা উদযাপনও করেছে। কোনো বিদ্রোহী কিন্তু সেটা নিয়ে কখনো কোনো আঙ্গুল তোলেনি। আমি একটা উদাহরণ দিলাম, বাকি যে মিথ্যার আশ্রয়গুলো তারা নিয়েছে, সেই সময় জাসদ তাদের বিরুদ্ধে ওনার দলের যখন কথা বলেছে, তখন কি করেছে, কোথায় সেই সিরাজ সুকজার এই সংসদে খুনের রাজত্ব কায়েম করেছেন। তো সেই ফ্যাসিস্ট দলটা যখন ডেমোক্রেটিক ধারায় আসলেন 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, আসবার পর তারা যে এই শেখ হাসিনা ওয়াজেদ রং হেডেড মানুষটা যখন অমানবিক আচরণ শুরু করলো, এটা শুধু তার দলকেই তিনি খুন করলেন না, তার বাবাকে আবার দ্বিতীয়বার উনি খুন করলেন। কাজে এই যে সংসদের যে অবস্থাটা, এর জন্য কিন্তু দায়ী ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, নাম্বার 1। নাম্বার 2, উনি আরেকটা কথা বলেছেন যে বিএনপি ধোঁকা দিচ্ছে মানুষকে। বিএনপি কখনো দিনও ধোঁকা দেওয়ার রাজনীতি করেনি। বিএনপির সবকিছুই প্রকাশ্য, দৃশ্যমান, এবং এখানে কোনো গুপ্ত সুপ্তের জায়গা হবে না, হয়নি, থাকবেও না। বিএনপি হচ্ছে সবসময় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বহুদলীয় রাজনীতিতেই বিশ্বাস করি। কিন্তু আপনি যে বিপ্লবের কথাগুলো বললেন, আপনি জার্মানিতে কি যারা পরাজিত শক্তিরা কি রাজনীতিতে ফেরত আসছে কিনা, আপনি তো সেই ইতিহাসগুলো বলেন, পরবর্তীতে তারা কারা এখানে এসছে। এখন আপনি বলছেন যে না, এটাকে বিপ্লব বলবেন না, আমিও বলছি না। পরাজিত শক্তি তো বলেন যে তাদের রাজনীতিটা পরাজিত হয়েছে, কাজে তাদের আসবার সম্ভাবনাটা যারা দেখেন, আমার মনে হয় তাদেরকে অনুরোধ করব যে আপনারা রাজনীতিটা করেন, রাজনীতি করবার সবার অধিকার আছে, তবে পরাজিত শক্তিকে আমরা আর এখানে রাজনীতিতে আনতে চাই না, এই জন্যই সংসদে আমরা এটা পাশ করিয়েছি। দ্বিতীয় কথা উনি বলেছেন সংসদকে কার্যকর করবার। সংসদকে এরকম কার্যকরী সংসদ কিন্তু আমি 90-এর পর দেখেছি, যখন সুধাংশু শেখর হালদার বক্তব্য দিতেন, যখন আমরা তখন অনেক ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়ি, যখন আমরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেখেছি, আমরা ধর মওদুদ আহমেদকে দেখেছি, সংসদে অনেক রকমের বক্তা দেখেছি, যাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি সেই সময়। কিন্তু এবারও সংসদ যেরকম কার্যকর হয়েছে, এর আগে আমি এরকমটা দেখিনি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, বয়সে আমরা অনেক ছোট, কিন্তু এর মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে সংসদে, কিন্তু তার মানে এই নয় যে সংসদ কার্যকর। কমিটি গঠন হয়েছে বেশ কিছু, আমি নিজেও একটা বিশেষায়িত কমিটির আমি সদস্য, আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হয়েছি। আমরা অবশ্যই কাজ করব, সেগুলো করবার জন্য তো সময় থাকবে। এই সংসদে হয়তো বা সংসদীয় কমিটি আরো বেশ কিছু হবে, গুরুত্বপূর্ণ কয়েকটা সংসদীয় মন্ত্রণালয়ের কমিটিও হয়েছে, আর বাকিগুলো হবে। অবশ্যই আমরা পার্লামেন্টকে কার্যকরী করব, কারণ এই পার্লামেন্ট হয়েছে অনেক রক্তের মাধ্যমে, অনেক ঘামের মাধ্যমে, জেল জুলুমের মাধ্যমে। 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি শুধু বিএনপিরই ছিল, বাকি অনেকেরই ছিল। তো কাজেই এইটাকে অকার্যকর করবার কোনো কিছু নেই। এবং এই 35 বছর পরে যে একটা ব্যালটের মাধ্যমে নির্বাচিত এমন একজন মানুষ হইলেন, উনি একজন শিক্ষক ছিলেন, সরকারি চাকরিজীবী, উনি তৃণমূলের রাজনীতি করে এসছেন, উনি মেয়র ছিলেন, সেখান থেকে উঠে এসে উনি বিএনপির কেন্দ্রের রাজনীতি করেছেন, একদিন দুদিন নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমরা স্যার বলি, জীবনে বোধহয় সারা বাংলাদেশে অনেক শিক্ষকরাই রাজনীতি করেছেন, তো মির্জা ফখরুল ইসলাম স্যারকে আমরা স্যার বলি। উনি এখন রাষ্ট্রপতি হয়েছেন, এটা বাংলাদেশের গর্ব, ওনার মতো একজন মানুষ হয়েছে, একজন নিরহংকারী, সদালাপী, সুবক্তা, একজন সাহিত্যিক মানুষ, একজন শিক্ষক, একজন মজলুম জননেতা।
অনেক এবং অনেক এই জন্য বাংলাদেশ গর্বিত, সম্মানিত আমি মনে করি। এটা নিয়ে যারা কথা তোলেন অন্তত তারা দেশের ভালো চান। জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। আমরা অতিথির কাছে যাব। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। আজকে 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করা হলো এবং একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বন্টন করা হয়েছে। কেমন হবে বলে মনে করছেন এবং এই 6 মাসে সরকারের কোন জায়গাটাতে সবচেয়ে বেশি সাফল্য এসছে বলে মনে করেন এবং কোন জায়গাগুলোতে আরো ঘাটতি রয়েছে এবং সেগুলোতে তাদের আরো বেশি কাজ করা উচিত? গতকালকে একটা টেলিভিশন স্টেশনে টকশোতে আমাকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে 3টা সেক্টর যদি দেখাচ্ছেন, জি। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ, ওই 3টা মিলে এই সরকারের সাকসেস রেট কি বলবেন? তা আমি বললাম যে 3টাতে যদি আমাকে পরীক্ষার খাতা দেন, যে ওরা অ্যান্সার লিখেছে, আমি 3টাতে ওদেরকে ফেল দিয়ে দেবো। এর মধ্যে বিদ্যুতে 0 পেয়ে ফেল করবে, এখানে কিছুই পাইনি। তো এই কথা দিয়ে আমি আবার পরে বললাম যে আমি এই জন্য কিন্তু তাদেরকে কাট করে দাঁড় করাচ্ছি না। আমি এটা বলছি না যে এই সমস্ত তাদেরই পাপের ফসল, কিন্তু আমি বলছি যে তারা এগুলোকে প্রপারলি টাইমলি অ্যাড্রেস করতে পারেনি। তাহলে হয়তো ক্রাইসিসটা কিছু কম হতো, অথবা এখনও যে বলছি 2 বছর লাগবে আরও সমাধান করতে, তা বলবার দরকার হতো না। হয়তো বলতে পারে 1 বছরের মধ্যে সমাধান করে দেবো। এর আগে খেয়াল করে দেখেন, যখন আপনার অ্যাক্সেলারেট আর ম্যাক্সিম কী বলে এই যে সামিট, এদের দুটো এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে গেল, তখন বলতো 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন 15 দিন 25 দিনের মধ্যে পার হয়ে যাচ্ছে, আবার নতুন করে নষ্ট হয়েছে। তো আপনার কোনো ক্যালকুলেশন নেই যে এটা কী হতে পারে, কী ত্রুটি এটার মধ্যে আছে, জানেন না, প্রপারলি ঠিক সবার কাছ থেকে নেই। আপনি আগে কত হুলস্থুল করে বললেন যে না কয়লা পাওয়া গেছে বড় পুকুরেতেও, আমরা কোনোভাবেই ওপেন পিট করতে পারবো না, আমাদেরকে ক্লোজ পিট করতে হবে। এখন বলছে যে ওপেন পিট ছাড়া কোনো পথই নেই। কোনটা বিশ্বাস করব? মানুষ কিন্তু গভর্নমেন্টের কথায় বিশ্বাস করছে না। বিশেষ করে এনার্জির ব্যাপারে সরকার যে কথাগুলো বলেছে সেগুলো কোনোটাই বাস্তবিত হয়নি, এই জন্য তারা এগুলো বিশ্বাস করতে চায় না। দ্রব্যমূল্য যদি বলেন, দ্রব্যমূল্য সহনশীলতার মধ্যে আছে এখন, তাও বলা যাবে না। ঠিক এই মুহূর্তে দ্রব্যমূল্য বেশি, লম্বা চড়া আমি করতে যাচ্ছি না, ইকোনমিক্সের পয়েন্ট অনেক বেশি যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একই রকমভাবে বলা যায় যে এটা যাচ্ছে তাই অবস্থায় চলছে। মানে এখন যে এই যে ধরেন গত 3 দিনে 3টা জেলাতে আপনার কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কোন ধরনের কথা? এবং গভর্নমেন্ট কোনো রকম ব্যবস্থা করতে পারেনি। এর আগে আপনার কি বলে মাজার পুড়িয়ে দেয়, মানে আমি তো মানুষ লেপ কাঁথা পুড়িয়ে দেয় শুনলে, কাপড় পুড়িয়ে দেয়, মানে একটা কবরস্থান পুড়িয়ে দিচ্ছে, এটা কীরকম, কত বড় জিজ্ঞাসার বিষয় হচ্ছে। কিন্তু সেগুলোর ব্যাপারেও কোনো ব্যবস্থা নিতে পারেনি। তো এই সব মিলে আমি বলি যে গভর্নমেন্টের সাকসেস রেট খুব কম। মানুষও একটা হতভম্ব হয়ে গেছে, এত বড় আশা করে এটা করলাম, মানে জীবন দিলাম, তারপরে মুক্ত হলাম, এখন দেশটা ভালো করে গড়বো, নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের কাছে আমরা যেতে পারছি যে এইটা মানুষ মনে করছে না। আপনি প্রশ্নটা আমরা একবার পুরোটা করেন, আমি বাকি উত্তরটা দিচ্ছি। প্রশ্নটা আরেকবার বলেন। জি, প্রশ্নটা ছিল যে একটা বিষয় তো আপনি বললেন যে কোন জায়গাটাতে সাফল্য ব্যর্থতা, আরেকটি হচ্ছে যে মন্ত্রিসভায় আসলে আজকে যে নতুন করে দায়িত্বগুলো বন্টন হলো সেগুলো কেমন হবে? এই ক্রাইসিসটা সামনে রেখে ধরেন 6 মাস যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টকে আপনি বিবেচনা করেন, 6 মাসে কিরকম হয়েছে মনে হচ্ছে? দ্যার ইজ অনলি ওয়ান মিনিস্টার, দ্যাট ইজ দ্য প্রাইম মিনিস্টার। উনি ছুটছেন, যাচ্ছেন, হাফ প্যান্ট পরে ঘুরছেন, যার তার সাথে দেখা করছেন, সিকিউরিটি পাচ্ছেন না, কথা বলছেন, মানে এক ধরনের প্রো পিপুল অ্যাটিটিউড, অথবা যদি একটু ক্রিটিক হন তাহলে আপনি বলবেন যে একটা পপুলিস্ট অ্যাটিটিউড দেখাচ্ছে, লোকরঞ্জনবাদ, মানুষকে খুশি করার নাটক করা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, এরকমও বলা যায়। তা আমি সেটা বলবো না, আমি বলবো উনি কিছু কিছু ভালো ট্রেন্ড সেট করেছেন, মানুষকে গালাগালি করছেন না, রাজনীতিবিদদের গালাগালি করছেন না। রাজনীতিতে এখন পর্যন্ত সুবাতাস আছে, গণতন্ত্রে বলেন অথবা বাক স্বাধীনতা বলতে যা বোঝায় এটা একদম 100%-এর মতোই চলছে। এটা খুবই ভালো জিনিস। গণতন্ত্রের বিকাশ এবার তার যে গড়িয়ে গড়িয়ে গণতন্ত্র যাবে আরও সামনে, যে যত স্পিডেই যাক না কেন বা কম স্পিডে যাক, এটা যাচ্ছে এবং সেটা ভালো হতেই যাচ্ছে। এই কয়েকটা কথা আপনি বলতে পারবেন। তারপরে বলেন এত বড় একটা ইকোনমি, আপনি যে বাজার দেশে 9.5 লক্ষ কোটি টাকার ভবিষ্যৎ কী, এর মধ্যে 6.5 লক্ষ কোটি টাকার কোনো হদিস চাই, আপনি কোথা থেকে পাবেন, কী করে পাবেন? সেগুলো যা যা বলেছে সে টাকা পাচ্ছেন না। ফরেন লোন বন্ধ হয়ে গেছে অলমোস্ট, মানে
IMF এর সাথে একটা ডিলিং এত রংলি করেছেন যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সবগুলো মুখ ঘুরিয়ে দিয়েছে, তারা টাকা দেবে না। তো পাবেন কোথায় টাকা? প্রত্যেক দিন গত মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু করে প্রথম 80 কোটি টাকার মতো প্রত্যেক দিন ব্যাংক থেকে লোন করা হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকলে ব্যাংকে কী থাকবে? তারপরে ব্যাংক তো লোকাল কোনো ইনভেস্টমেন্টে টাকা দেবে না, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই, লোকাল ইনভেস্টমেন্ট নাই, তার মানে কোনো চাকরির সংস্থান নাই। পুরো ইকোনমি এত বড় একটা ক্রাইসিসের মধ্যে যখন আছে, তখন অর্থমন্ত্রী বলছেন 2 বছরের আগে আমি ঘুরে দাঁড়াতে পারবো না। একটা ক্যাবিনেট কেমন হওয়া উচিত আপনি ভাবেন। সেই প্রেক্ষিতে নতুন যে 6 জনকে নেওয়া হলো, এদের মধ্যে 3 জনকে আমি ভালো করে চিনি না। একজনকে চিনি, মঈন খান, সৎ মানুষ, ভালো মানুষ, আমি তাকে প্রশংসা করি। মির্জা ফখরুলের মতো অতগুলো পয়েন্ট দেবো কিনা আমি জানি না, কারণ উনি তার ওইখানে ফোকাসড হননি। ফোকাসড হলে ওনার সম্পর্কে অনেক বড় কথা শোনা যেত। মির্জা ফখরুল যেখানে শিক্ষক ছিলেন, উনি তার চেয়ে বড় জায়গায় শিক্ষক ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, মানে বলা যেত তার সম্পর্কে। আর বাকি কয়েকজন সম্পর্কে হয়তো ভালো করে বলাও যাবে না। তো আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে সব মিলে এইখানে বিরাট একটা সংশয়পত্র তৈরি হয়েছে। তার মধ্যে 1-2টা দপ্তরের বন্টন আমাকে একটু ধাক্কা দিয়েছে। আমি বুঝতে পারিনি যে এটা এরকম করা হলো কেন। আমি উল্লেখ করতে চাই না, এটা যেহেতু খুবই কম, 1 বা 2টাতে করা হয়েছে মাত্র, নাকি 1টাতেই। তো ওইটা থেকে আমি বলবো যে আমার ব্যাখ্যা করে বলবার দরকার নেই। আমি মনে করেছি বরঞ্চ আমাদের চেষ্টা করা উচিত কি, পুট অল দ্য ব্রেনস টুগেদার। এখন তাই সময়, এখন তো আপনি মারামারি করতে যাচ্ছেন না। এখন সংসদে ঝগড়াঝাটি যে করবে সেই পয়েন্ট হারাবে, বাইরে যে বাজে কথা বলবে সেই পয়েন্ট হারাবে। মানুষের মধ্যে একটা পরিশীলিত চর্চা, মানুষের আকাঙ্ক্ষা হয়েছে, সংসদে দেখতে চায়, বাইরে দেখতে চায়। সংসদ যদি ফালতু কথা বলে, টকশো ভালো কথা বললে মানুষ টকশো শুনবে, ওইটা শুনবে না। মানুষের আকাঙ্ক্ষাটা এরকম, মানে গ্রামেগঞ্জে পর্যন্ত বলছে না ওই রকম রাগ দেখে কাজ চলবে না, বা এমন কথা বলে নৈতিকতার কথা সাধারণ লোক বলে। তো ওই জন্য আমার মনে হয় যে 2024-এর অভ্যুত্থান আমাদেরকে বিরাট কিছু দেখিয়ে দিয়েছে, শিখিয়ে গেছে, যে আমরা এখনো দেখছি না বা শিখি নাই পুরোপুরি, কিন্তু আস্তে আস্তে আমাদের উপলব্ধিতে আসছে। সেই উপলব্ধিজাত ক্যাবিনেট এটা হয়নি। জি, অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। আপনিও কিছুক্ষণ আগে আসলে সরকারের এই যে গ্যাস জ্বালানি সংকট, এগুলোর কথাও বলছিলেন। আমাদের আলোচক মাহমুদ রহমান আল্লাহ, তিনিও বললেন। এই 6 মাসে আসলে সরকারের সাফল্য ব্যর্থতা আপনি আসলে কিভাবে বলবেন? আমি তো সরকার তো কোনো ট্রেন্ডই সেট করতে পারেনি। সরকার কাদেরকে ফাইট করে? আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মবের উপর নির্ভরশীল। স্টিল টুডে সরকার মবের উপর নির্ভরশীল, যদিও হোম মিনিস্টার বলছিল যে মব আজ থেকে নাই হয়ে গেল, অথচ বিভিন্ন আমরা লক্ষ্য করতেছি উইথ রেফারেন্স বলা যাবে সময় বাড়াতে চায় না। দ্বিতীয় কথা হচ্ছে বাজার, মিনিমাম বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। অ্যাজ এ হোল সরকারটা যে চলছে, উনি কারেক্টলি বলছে মান্না ভাই, যে প্রধানমন্ত্রীর দৌড়ঝাঁপ আছে, এটা পরিলক্ষিত হয়, কিন্তু বাকিদের কোনো কার্যক্রম আছে এটা তো পার্লামেন্ট গভর্নমেন্ট আছে এটা মনে হয় না। এখানটায় এমনি এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করি। এই জায়গার জন্য মনে হয় একটা রিসার্চে আসলো যে গত 6 মাসে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন 66%, কিন্তু দলের প্রতি বা সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন 54%। তার মানে যারা প্রধানমন্ত্রীকে পছন্দ করছেন তাদের অনেকে আবার সরকারকে আসলে পছন্দ করছেন। আরেকটা বিষয় বলতে চাই, ভাইজান বলছে অভ্যুত্থানে পরাস্ত করেছি, নির্বাচন করে পরাস্ত করার সাহস করে নাই। আইয়ুব খান অভ্যুত্থানে পরাস্ত হয়েছিল, দল ছিল, নির্বাচনে পরাস্ত রুটার হয়েছিল, মুসলিম ছিল না। তখন বুঝলেন, এমনকি এরশাদকে আন্দোলনে পরাস্ত করে নির্বাচনে পরাস্ত করেছি, যদিও এরশাদ নিজের সিট জিতছিল, জেলে ছিল। আর এবার আমরা নির্বাচন তো করতে দিলামই না, ওরা পড়া গেছে, তারপর সাহস তো দিলামই না, তারপর ব্যান করে দিলাম। তার মানে ওই যে করলাম, এটাকে এখানটায় আওয়ামী লীগের ওই সমস্ত গভর্নমেন্টের কথাবার্তা, রাজনীতি, বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ, যেমন করে আওয়ামী লীগ বিরোধী দল বিএনপি পার্লামেন্টে নাই, সমস্ত কার্যক্রম আন্দোলন আওয়ামী লীগের বক্তব্য ওই বিএনপি কেন্দ্র করে, বিএনপি একই সব কার্যক্রম আওয়ামী লীগ কেন্দ্র করছে, একই জিনিস বলে, এটা খুবই বিপজ্জনক। জি, অনেক ধন্যবাদ। ফজলে হুদা বাবুল, আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো, এগুলোকে আসলে সতর্কবার্তা হিসেবে আপনারা দেখছেন কিনা, কিভাবে আসলে আপনারা পদক্ষেপ নিয়ে সামনে আগাবেন? ধন্যবাদ, একদম ঠিক বলেছেন। যে আমি আগে নাজমুল হক প্রধান ভাইয়েরটা দিয়ে শুরু করি। উনি মবের কথা বলেছেন। আসলে মব শব্দটা উৎপত্তি হয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট থেকে, কারণ মব ওইটাই যেটা সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে একটা আইনকে চ্যালেঞ্জ করে মানুষ যেটা সৃষ্টি করে, বিচার করে, নিজের হাতে তুলে নেয় আইন, সেটাকে আমরা মব বলবো। কিন্তু বিএনপির কোথাও কোনো
বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, কোথাও কোনো সরকারি মদতে হয়েছে এরকম নয়, তবে মব হয়েছে, জি। আমি টোটালি এগ্রি, এবং এটা কমা উচিত, এবং এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। এখানে আরেকটা কথা আছে, দেখুন আমি, ওনারা দুজনেই জানেন, আপনি যতগুলা সিভিল সার্জন, এসপি, ডিসি, ওসি, ইওনো, ওনারা মানে রিক্রুটেড কবে, কোন পিরিয়ডে, এইটাকে নিয়ে কিন্তু বিএনপির এখন মুভ করতে হচ্ছে। আমার সাথে একটা কথা বলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা, ওই কথা তারা যখন আমি মিডিয়ায় বলেছি তারা পল্টি মেরেছে, এবং এটা নিয়ে আমি কাজ করব অবশ্যই, কারণ আমি আইনগতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমি হচ্ছে উপদেষ্টা। এক, দুই, এটা নিয়ে আবার জামাতারা অনেক রসায় রসায় অনেক কথা বলছেন, তো সেইখানে এটা তো হচ্ছে, এটা তো অস্বীকার করবার কিছু পাই না, কিন্তু এটা যে ভবিষ্যতে হতে থাকবে এটা এমনটা হবে না ইনশাল্লাহ আমি মনে করি, কারণ বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। দ্বিতীয় হচ্ছে মান্না ভাই বলেছেন দ্রব্যমূল্য, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ে আমি বলি, আইন শৃঙ্খলাটা ওই মবের ওখানেই চলে গেছে। দ্রব্যমূল্যটা হচ্ছে কি, যেন ব্যাপক বৃষ্টি হয়েছে, অধিকাংশ এলাকায় সমস্ত সবজি ডুবে গেছে, এমনকি মানুষ আলু রাখারও জায়গা পায়নি, যেগুলো সো এটার একটা ইফেক্ট এই সিজনে প্রত্যেক বাড়ি হয়। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। আর বিদ্যুৎটা এটা বিএনপির সৃষ্টি নয়, এটা ঠিক আছে, কিন্তু বৈশ্বিক যে ইস্যুটা এসছে আপনার বিদ্যুতের যে কাহিনী, তবে এটা আরো ক্লারিফিকেশন, এবং এক্ষেত্রে আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন, জনগণ যে আমাদেরকে ধৈর্য ধরে সহায়তা করেছেন, এই জন্য জনগণকে ধন্যবাদ। হ্যাঁ, আর্থিক অবস্থা খুবই বাজে, মানবের সাথে সম্পূর্ণ একমত, অর্থমন্ত্রী নিজেই এটা বলেছেন, এই জন্য আমরা জনগণের সহায়তা চাই। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বাজেটে, সেগুলো কার্যকর হলে আমার মনে হয় যে আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হবার জন্য। দর্শক দেখছিলেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।